নমস্কার, ইংলিশ বিদ্যাপীঠ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে দেখো 2022 উচ্চ মাধ্যমিক যে পরীক্ষা হতে চলেছে তার জন্য একটা এবিটি এর এবছরের যে টেস্ট পেপার বেরিয়ে গেছে অলরেডি। এবিটি টেস্ট পেপার একদম লেটেস্ট 2022-এর 21-22 আর কি। তো সেই টেস্ট পেপারের প্রথম যেটা আছে একদম 47 পাতার, ঠিক আছে, প্রথম দিকেই 47 পাতার গ্রামারের পেজটা নিয়ে এসেছি, ঠিক আছে। তো তোমরা তো জানোই উচ্চ মাধ্যমিকে 10 নম্বরের গ্রামার আছে। একটা টোটালে ভালো নাম্বার পাওয়ার জন্য এই 10টা নাম্বার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো 10-এ 10 কীভাবে পাওয়া যায় তার জন্য তোমাদের গ্রামারগুলো খুব ভালোভাবে সলভ করতে হবে। তো তোমরা কি কি আসে আশা করি সব জানো। ভয়েস ন্যারেশন তো আসেই, একদম নিশ্চিত ধরে নিতে পারো, কোনো বছরই মিসিং হয় না, প্রত্যেক বছরই ভয়েস এবং ন্যারেশন আসেই, মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে আসেই। নেক্সট 3টে যে বাক্য আছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এর মধ্যেও আসেই, একটা তো আসবেই, ঠিক আছে, হয় সিম্পল নাহলে কমপ্লেক্স না কম্পাউন্ড, কোনো বারে দুটোও দিয়ে দেয়। নেক্সট ইন্টারচেঞ্জ অফ পার্সপেক্টিভ, দেখো আমি নেক্সট পেজটা দেখাচ্ছি তোমাদের। এখানে দেখো দিয়েছে ইউজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড অ্যাজ এ ভার্ব অ্যান্ড রিরাইট দ্য সেন্টেন্স, অর্থাৎ ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, ঠিক আছে। এই ধরনের প্রশ্ন আসার প্রবল সম্ভাবনা, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। নেক্সট দেখো কমপ্লেক্স সেন্টেন্স দিয়েছে। নেক্সট চেঞ্জ ইন্টু নেগেটিভ, এটা একটা ডিগ্রিরই আর কি, নেগেটিভ জাস্ট প্রশ্নটাকে একটু ঘুরিয়ে দিয়েছে, ডিগ্রি চেঞ্জও আসতে পারে। অ্যাফার্মেটিভ নেগেটিভ এসবও আসে, দেখো নেগেটিভ দিয়েছে। আর আরও একটা কমপ্লেক্স দিয়েছে, তো যাই হোক। আর স্প্লিটিংও আসতে পারে, এখানে দেয়নি যদিও। স্প্লিট জয়েনিংয়ের বিপরীত। এই কয়েকটা তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করে থাকো তো এখন তোমাদের অসুবিধা হওয়ার কথা নয়। আর সময় খুবই কম, 1.5 মাস মতো হাতে সময় আছে, তো এখন ফটাফট এগুলো প্র্যাকটিস করতে হবে। তো দ্রুত দেখো আমি এগুলো সলভ করাবো তোমাদের, তবুও যতটা সম্ভব দ্রুত বোঝাতে গিয়ে কনসেপ্টটা যতটা সম্ভব ক্লিয়ার করা যায় আমি অবশ্যই ক্লিয়ার করব তোমাদের, ঠিক আছে। তো চলো দেখা যাক, সলভ করা যাক। আর তোমাদের এই 6 নাম্বার তো ডুয়ার্স ডিরেক্টেড, আর আর্টিকেল প্রিপোজিশন 3 নাম্বার আসবে। এটা সম্পূর্ণ টেক্সচুয়াল, সবই টেক্সচুয়াল দেখতে পাচ্ছ, মাধ্যমিকের মতো নয়, সবাই জানে টেক্সচুয়াল গ্রামার উচ্চ মাধ্যমিকে আসে, অর্থাৎ টেক্সট থেকে লাইন তুলে দেয়। তো আর্টিকেল প্রিপোজিশন যেহেতু টেক্সচুয়াল, তোমায় কিন্তু এইগুলো মানে বানিয়ে কিছু লিখলে হবে না, যেটা টেক্সটে আছে অ্যাজ ইট ইজ তোমাকে লিখতে হবে। তার জন্য বেস্ট উপায় হচ্ছে টেক্সটটা খুঁটিয়ে পড়া, ঠিক আছে। মানে টেক্সটের যদি থরো স্টাডি করতে পারো তাতে সব দিকেই ফায়দা। তুমি বড় প্রশ্ন হোক, শর্ট কোশ্চেন্স হোক, এমসিকিউ হোক, সব দিকে, সবই তো টেক্সচুয়াল না, সবেতেই হেল্পফুল হবে। আর এটার একটা বুদ্ধি বলে দিচ্ছি, এই আর্টিকেল প্রিপোজিশনের এই টেস্ট পেপারে যা যা আছে এগুলো প্র্যাকটিস করো, কোশ্চেন ব্যাংক থাকলে সেগুলোরও প্র্যাকটিস করো, বিশেষ করে টেস্ট পেপারে। আর যে লাইনগুলো দিচ্ছে না টেস্ট পেপারে, এগুলো ইম্পর্টেন্ট জায়গাগুলোই, তো এইগুলো বই দিয়ে, টেক্সট বই দিয়ে তোমরা পেন্সিল দিয়ে মার্ক করে রাখবে, ওই জায়গাগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বে, কারণ ওই লাইনগুলো ইম্পর্টেন্ট, ওইগুলো থেকেই আসে। আর প্রিভিয়াস ইয়ারের যেগুলো এসছে ওগুলো যদি একটু খেয়াল করো, মার্ক করে রাখো এবং পড়ে নাও, জায়গাগুলো মুখস্থ করতে হবে না, জাস্ট একটু মনে রাখলে, একটু ভালোভাবে পড়লেই মনে থাকবে, ঠিক আছে। তবে এই দিয়ে 3 নাম্বার আরামসে পেয়ে যাবে। দেখো প্রিপোজিশনের ব্যাপার অনেক কিছু হতে পারে, মানে একটাই যে হবে ওইটাই, কোনো একটা যেটা আছে ওইটাই মানে একদম ধার্য এমনটি না, অন্য প্রিপোজিশনও হতে পারে, কিন্তু এখানে সেটা হবে না কার্যকর, কারণ এটা টেক্সচুয়াল গ্রামার, যেটা টেক্সটে আছে সেটাই, এটাই একটা এর সমস্যা। একদিকে যেমনি সুবিধা কমন পাবে, আবার আর একদিকে এইটাও সমস্যা যে তুমি নিজের থেকে করতে পারবে না, যতই তুমি ইউসেজ জানো, ঠিক আছে, ইউসেজ জানলে অনেকটাই সুবিধার হয়, কিন্তু এখানে কিন্তু তোমাকে টেক্সটটাই মেন গুরুত্ব দিতে হবে। নেক্সট কারেক্ট দ্য এরর, এই এরর কারেকশন নামে একদম পাতি জিনিস, জাস্ট এও টেক্সট থেকে লাইন তুলে দেবে, তোমাকে একটা জায়গায় আন্ডারলাইন করা থাকবে, সেই জায়গাটা মানে রিপ্লেস করতে হবে, পাল্টাতে হবে, তলায় অপশান দিয়ে দেবে তার থেকে, ঠিক আছে, অর্থাৎ ভুল থাকবে সেটাকে ঠিক করতে হবে, মানে সঠিক অপশানটা নিয়ে জাস্ট পাল্টাতে হবে। তো এও একদম ইজি, যারা এই টেক্সট, ওই জন্য বললাম থরো স্টাডি অফ দ্য টেক্সট ইজ দ্য বেস্ট স্টাডি, যে থরোলি টেক্সটটা পড়তে হবে, তার সব দিকেই ফায়দা, যে কোনো ধরনের প্রশ্ন অ্যাটেম্প করার জন্য তার খুবই সুবিধা হবে। তো চলো এবার আমরা গ্রামারটা সলভ করি, ঠিক আছে। তো দেখো ফার্স্ট পেজটা নিয়ে আসি। দেখো প্রথম প্রশ্ন কী দিয়েছে, হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, আই আস্কড মাই ফাদার। তো এটা বুঝতেই পারছো স্ট্রং রুলস থেকে দিয়েছে এপিজে আব্দুল কালামের। চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ, তো ন্যারেশন আশা করি তোমাদের ধারণা ক্লিয়ার আছে, তো এখন তো আমি অত বেসিক্স আলোচনা করবো না, যদি কারোর দরকার হয়, বেসিক্স ক্লিয়ার না থেকে থাকে, কোনো রকম অস্পষ্টতা থাকে, কনসেপ্ট ক্লিয়ার নাই, তাহলে তোমরা অবশ্যই প্লে লিস্টে গিয়ে দেখবে আমি ন্যারেশনের উপরে
অলরেডি ক্লাস নিয়েছি। আর এইচএসের মানে 12 ক্লাসেরও বেশ কিছু গ্রামারের প্র্যাকটিস আমি নিয়েছি। টেস্ট পেপারও আগের বছরের টেস্ট পেপার থেকে হোক, কোশ্চেন ব্যাংক থেকে হোক, তোমরা প্লে লিস্টে গিয়ে নিজেদের প্রয়োজন অনুসারে দেখতে পারো, ঠিক আছে? এবং ন্যারেশনেরও যদি কোনো রকম কনসেপ্ট ক্লিয়ার না থাকে, কারণ বেসিক ক্লিয়ার না হলে তো পারবে না, তাই না? তবুও ক্লাস 12 আমি ধরে নেবো তোমাদের অনেকটাই কনসেপ্ট ক্লিয়ার আছে। একটু সামান্য মোটামুটি একটা অবস্থা থাকলেও আমি এখন যা বলবো ফটাফট তোমরা বুঝতে পারবে। তো ন্যারেশন চেঞ্জে কী করতে হয়, রিপোর্টিং ভাবটা দেখতে হয় কোন টেন্সে আছে। রিপোর্টিং ভাব পাস্ট টেন্সে থাকলে ডাইরেক্ট স্পিচ মানে কোটেশনের মধ্যে যে অংশটা থাকে সেটা সাধারণত টেন্স চেঞ্জ হয়। কন্ডিশন যদি ডাইরেক্ট স্পিচ, ইউনিভার্সাল ট্রুথ, ডেলি হ্যাবিটস এসব থাকলে টেন্স চেঞ্জ হয় না। আর রিপোর্টিং ভাব যদি, ভালো করে শুনবে, রিপোর্টিং ভাব যদি যে কোনো প্রেজেন্ট টেন্স, যে কোনো ফিউচার টেন্সে থাকে না, তাহলে ডাইরেক্ট স্পিচের টেন্স চেঞ্জ হবে না। আর পার্সেন্ট সাধারণত চেঞ্জ হয়, কী বললাম, পার্সেন্ট সাধারণত চেঞ্জ হয় কিছু ইউনিভার্সাল কথা ছাড়া, কিছু স্পেশাল টাইপ ছাড়া, ঠিক আছে? তো চলো এবার আমরা ফটাফট সলভ করি। তো প্রথমে যেটা আছে দেখো, 4 দাগের 1, 1 মিনিট, 4 দাগের, তো এই যেটা আছে দেখো, রিপোর্টিং ভার্ব সহ এই অংশটা, সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব এবং অবজেক্ট, এগুলো আগে নিয়ে আসতে হয়, সবাই জানো। তো আই আক্স, আর প্রশ্নবোধক বাক্যে রিপোর্টিং ভার্ব আক্সড হয়। এখানে তো আক্স দিয়ে দিয়েছে, আমার কোনো অসুবিধা নেই, ফটাফট করবো, তাই না? আই আক্স মাই ফাদার, আর আক্সের পরে টু করবে না, অবজেক্ট ডাইরেক্ট বসবে, এখানে তো নেইও। আই আক্স মাই ফাদার, আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম। এবার শোনো, এই রিপোর্টিং ভার্বের সাথে রিপোর্টের স্পিচ মানে কোটেশনের মধ্যে যে অংশটা থাকে সেটা জয়েন হয়ে যায় ন্যারেশনটা চেঞ্জ করলে, প্রত্যক্ষ থেকে পরোক্ষ করলে, ঠিক আছে? ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করলে কী বললাম, জয়েন হয়ে যায়। রিপোর্টিং ভাব মানে যে ভাবটার মাধ্যমে রিপোর্টটা করছে, খবরটা করছে, এই যে আক্স দেখতেই পাচ্ছ, তাই না? তো এই ভাবটার সাথে মানে রিপোর্টিং ভাবের সাথে রিপোর্টেড স্পিচ কোটেশনের অংশটা, কোটেশনটা তো উঠে যাবে, এটা জয়েন হয়ে যাবে। জয়েন করার জন্য কী দরকার হয়, এখানে কিন্তু দ্যাট করলে কাটা হয়ে যাবে। বারবার বলছি, তারপরেও বেশ কিছু স্টুডেন্টস করে, ওই জন্যই বলছি। তাহলে কী লিঙ্কার আনবো, প্রশ্নবোধক বাক্যে ইফ লিঙ্কার ব্যবহার হয় সাধারণত, ঠিক আছে? আইএফ, ইফ বা ওয়েদার। ওয়েদারটা ছেড়ে দাও, এটা আবার আবহাওয়া বানানোর সাথে অনেকে গুলিয়ে ফেলে, তাও বলে দিচ্ছি, WHETHER, এইটা হবে ওয়েদার মানে কিনা, ইফ মানেও এখানে কিনা। কিন্তু যদি WH দিয়ে প্রশ্নটা হয়, প্রশ্ন তো WH ছাড়াও হয়, WH দিয়েও হয়, তো WH দিয়ে যদি প্রশ্ন হয় তো WHটাই লিঙ্কার হবে। তো আছে, চলো করি। আর একটা কথা মাথায় রাখবে, রিপোর্টিং ভার্বের সাথে রিপোর্টের স্পিচ জয়েন হয়ে গিয়ে সবই আলটিমেটলি অ্যাসার্টিভের কনস্ট্রাকশানেই চলে আসে। স্টেটমেন্ট অ্যাসার্টিভ বাক্যের কনস্ট্রাকশানেই চলে আসবে। এখানে প্রশ্নবোধক আছে, তো প্রশ্নবোধক বাক্য হাঁটাতে হবে, আগে কর্তা তারপরে ক্রিয়া, যেরকম জেনারেল বাক্যের গঠন হয়। আর প্রশ্নবোধক ক্রিয়া আগে ক্রিয়া তারপরে কর্তা, যেমনি এখানে দেখো আছে ডোন্ট, দুটো ভাব আছে দেখো, ডু আর সে, আগেরটা অক্সিলারি পয়েন্ট প্রিন্সিপাল, দুটো ভাব থাকলে বলেই থাকি তোমাদের, আগেরটা অক্সিলারি পয়েন্ট প্রিন্সিপাল পাশাপাশি থাকলে। তো দেখো অক্সিলারি ভাব সাবজেক্টের আগে আছে কি না বলো, ইউ। তো আমাকে, যেহেতু আমি অ্যাসার্টিভের কনস্ট্রাকশনে করবো, তোমাদের বললাম জয়েন হয়ে গেলে সবই অ্যাসার্টিভ হয়ে যায়, সে যে বাক্যই থাকুক, এক্সক্লামেটরি বাক্য থাকলেও তাই হবে, রিপোর্টিং ভাবের সাথে যুক্ত হয়ে সবই অ্যাসার্টিভের কনস্ট্রাকশনে হয়ে যায়। তো আমি সাবজেক্টটা আগে আনবো। এবার পার্সেন্ট চেঞ্জের ব্যাপার দেখো, ইউ সেকেন্ড পার্সন আছে, পার্সেন্ট চেঞ্জ ফটাফট বলে দিই। ফার্স্ট পার্সন থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে হবে, সেকেন্ড পার্সন তোমরা থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে হবে, আর থার্ড পার্সন থাকলে চেঞ্জ হবে না, ঠিক আছে? তো সেকেন্ড পার্সন আছে, রিপোর্টিং ভার্বের অবজেক্টকে মাই ফাদার, তো ফাদারকে বোঝাচ্ছে, মাইটা কেন, কিন্তু ফাদারটাকে বোঝাচ্ছে, তাই না? মেন সাবজেক্ট ফাদার। তো ফাদার বারে বারে না লিখে আমি হি লিখতে পারি কিনা বলো। ইউ এখানে সাবজেক্টিভ প্রোনাউন ছিল, ইউ তো সাবজেক্টিভ অবজেক্টিভ বোথ হয়, তো এখানে তো সাবজেক্ট হিসাবে বসেছে, তো ওই জন্য ফাদারের সাবজেক্টিভ ফর্ম কী করল, প্রোনাউন, সাবজেক্টিভ প্রোনাউন ফর্ম কি, হি, ওই জন্য হি করলাম। বলো ক্লিয়ার হয়েছে? আমি কিন্তু এইগুলো দেখো যতটা সম্ভব আমি বেসিক টাচ করে যাচ্ছি, ঠিক আছে, যাতে যে কোনো ধরনের স্টুডেন্টসরাই এটা বুঝতে পারে সহজে এবং পরীক্ষায় সলভ করতে পারে নিজের থেকে, ঠিক আছে? আমার শুধুমাত্র উত্তর বলে দেওয়া কাজ না কিন্তু, হ্যাঁ, উত্তর বলতে আমার বেশিক্ষণ টাইম লাগবে না, ফটাফট সব বলে দিতে পারি আমি, কিন্তু তোমরা যাতে নিজের থেকে সবাই করতে পারো, যে কোনো ধরনের স্টুডেন্টস পরীক্ষায় নিজের থেকে করতে পারো, এটা আসবে তা বলছি না, হ্যাঁ, যেহেতু টেক্সচুয়াল গ্রামার কমন আসার প্রবল সম্ভাবনা, ঠিক আছে? কিন্তু যাই আসুক না কেন, যদি তোমরা টেস্ট পেপার প্র্যাকটিস করো আর শেখো, জায়গাটা আমি কি বলতে চাইছি, এইভাবে ভাবতে শেখো এবং অ্যাপ্লাই করো না, একটু প্র্যাকটিসের মধ্যে অ্যাপ্লাই করো, চর্চা করো, তাহলে তোমরা নিজের থেকেই পারবে, এটাই আমার উদ্দেশ্য। তো হোয়াই হি, এবারে দেখো দুটো ভার্ব আছে, আগেরটা অক্সিলারি পয়েন্ট প্রিন্সিপাল, তাই তো? তো অক্সিলারি ভার্ব কী করে টেন্স নির্ধারণ করে, তো ডু আছে মানে সিম্পল প্রেজেন্ট টেন্স, তো সিম্পল প্রেজেন্ট টেন্স কী হয়ে যাবে, সিম্পল পাস্ট টেন্স হবে কিনা বলো। তাহলে আমরা এটা কী করবো, ডু নটটাকে কী করবো বলো, ডিড নট করবো কিনা, তাই না? হোয়াই হি ডিড নট, আর মনে রেখে দেবে ডু ডাজ ডিড যখন অক্সিলারি হিসেবে বসে না, কি বললাম, ডু ডাজ ডিড যখন অক্সিলারি রূপে বসে তারপরে সর্বদা ভার্বের রুট ফর্ম হবে, মেন ভার্ব থাকলে তার রুট ফর্ম হবে, ওকে? ডু ডাজ ডিড অক্সিলারি হিসেবে বসলে তারপরে মেন ভার্বের রুট ফর্ম প্রিন্সিপাল ভার্বটার রুট ফর্ম মানে গোড়াতে বসবে,
তো সে তো রুটেই আছে, কারণ ওখানেও তো অক্সিলারি ভার্ব ছিল ডু, তাই না? বলেই থাকি ডু ডাজ ডিড অক্সিলারি থাকলে তারপরে ভার্বের রুট ফর্ম হয়। মোডালের পরেও, মোডাল অক্সিলারির পরেও ভার্বের রুট ফর্ম হয়, এগুলো জেনে নাও। হ্যাঁ, হোয়াই হি ডিড নট সে, দিসটা কী হয়ে যায়? দ্যাট, সবার জানার কথা। দ্যাট টু দ্য পিপল, তো কোনো কিছু চেঞ্জ হবে না কারণ থার্ড পার্সন পিপল। আবার একটা লিঙ্কার আছে, যেরকম আছে বসাবো। হু কাম আছে প্রেজেন্ট টেন্স, কী করে দেবো ফটাফট বলো? সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স হয়ে যাবে কেম, ঠিক আছে? হু কেম টু ইউ। এইবারে দেখো এখানেও ইউ আছে, সেকেন্ড পার্সন রিপোর্টিং ভাবের কাকে কোয়ালিফাই করবে? সেকেন্ড পার্সন থাকলে রিপোর্টিং ভাবের অবজেক্টকে কোয়ালিফাই করবে। তো অবজেক্ট আবার এখানে ফাদার আছে, তো আগে তো হি করেছিলাম, এখানেও কি হি করবো? না, করবো না। কেন করবো না? কারণ এখানে ইউ অবজেক্ট রূপে বসেছে। তোমাকে বিচার করতে হবে প্রোনাউনটা সাবজেক্টিভ ফর্ম না অবজেক্টিভ না পসেসিভ। যে ফর্মে থাকবে ও যাকে কোয়ালিফাই করবে তাকে সেই ফর্মে নিয়ে আসতে হবে। দেখো এইখানে ইউ ছিল, এটা সাবজেক্টিভ রূপে ছিল, ওর জন্য হি করেছি সাবজেক্টিভ ফর্ম, তাই না? যাকে কোয়ালিফাই করেছিল ফাদারকে, ওর সাবজেক্টিভ প্রোনাউন ফর্ম হচ্ছে হেই, ওইটাই করেছি। আর এখানে ইউটা দেখো, যে আসে কার কাছে, কার কাছে, এটা দেখো অবজেক্ট হিসাবে বসেছে ইউটা, ঠিক আছে? টু হুম, ঠিক আছে, অবজেক্ট হিসাবে বসেছে। তো সেই জন্য ইউ তো অবজেক্টিভ ফর্মও আছে, তাই না? তাই জন্য ফাদারের প্রোনাউন হচ্ছে হি, তার অবজেক্টিভ ফর্ম হিম, কি না বলো? ক্লিয়ার হয়েছে? বোঝাতে পারলাম? ফর হেল্প যা আছে তাই, অ্যান্ড অ্যাডভাইস, অ্যাডভাইস তো নাউন ফর্মই আছে, কোনো অসুবিধা নেই, ফুল স্টপ, শেষ। বলো, ক্লিয়ার হয়েছে? আমি আমার বাবাকে জিজ্ঞেস করেছিলাম কেন সে বলতো না ওইটা তাদেরকে, সে সমস্ত লোকেদের কাছে যারা তার কাছে আসতো সাহায্য এবং উপদেশের জন্য। স্ট্রং রুটস থেকে দেওয়া হয়েছে, খুব ভালো টেক্সট। ওকে, চলো নেক্সট আমরা সলভ করবো এবারে। কি বলছে? সি উড প্লেস আ বানানা লিভ বিফোর মি, ঠিক আছে? কি বলছে? এটাও স্ট্রং রুটস থেকেই দিয়েছে। তো দেখতে পাচ্ছি মোডাল আছে, উড মোডাল আছে না? এক মিনিট পেনটা চেঞ্জ করি। তো দেখো উড এখানে আমি শর্টে লিখলাম মোডাল, আর প্লেস দেখো ভার্বের রুট ফর্ম আছে না? দেখতে পাচ্ছ ভার্বের রুট ফর্ম আছে কি না বলো? বুঝতে পারছি, এক মিনিট, ঠিক আছে? মোডাল প্লাস ভার্বের রুট ফর্ম দেখতে পাচ্ছ তো? এই যে তো মোটা গালি করে নিলাম, এম, এম ফর মোডাল, ভি আর মানে ভার্বের রুট ফর্ম। মোডালের পরে সর্বদা ভার্বের রুট ফর্ম বসে, একটু আগে বললাম কিনা বলো? তো সে বানানা লিভ মানে কলা পাতাটা রাখতো আমার সামনে, তো সে রাখতো কি? এই বানানা লিভ অবজেক্ট, ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলো? অবজেক্ট। ভয়েস চেঞ্জ আশা করি সবাদের ক্লিয়ার আছে, না থাকলে প্লে লিস্টে গিয়ে তোমরা দেখতে পারো, প্রচুর ভয়েস চেঞ্জের ক্লাস না আছে। বেসিক্স ক্লিয়ার থাকলে সব রকম কনসেপ্টের উপরে ক্লাসও নেওয়া আছে, প্লাস উচ্চ মাধ্যমিকেরও বেশ কিছু প্র্যাকটিস সেশন আমি নিয়েছি অলরেডি। তো অবজেক্ট সাবজেক্ট হয়ে যায়, সাবজেক্ট অবজেক্ট হয়ে যায়, চেঞ্জটা কী হয়? ভার্বের ফর্ম চেঞ্জ হয়, আর প্রোনাউন থাকলে প্রোনাউনের ফর্ম চেঞ্জ হয়, ঠিক আছে? ভয়েস চেঞ্জের 3টে পয়েন্ট মনে রাখবে। নো সেন্টেন্স চেঞ্জ, কোনো বাক্য পরিবর্তন হয় না, যে বাক্যে থাকবে সেই বাক্যেই রাখতে হবে। নো টেন্স চেঞ্জ, নো পার্সন চেঞ্জ, কোনো টেন্স পরিবর্তন হয় না, কোনো পার্সন পরিবর্তন হয় না। হয়টা কি? ভার্বের ফর্ম চেঞ্জ, ক্রিয়ার রূপের পরিবর্তন। আর প্রোনাউন থাকলে প্রোনাউনের ফর্ম চেঞ্জ হয়, সাবজেক্ট অবজেক্ট হয়ে যায়, অবজেক্ট সাবজেক্ট হয়ে যায় না? ওকে, ব্যাস, আর কোনো সমস্যাটি থাকার কথা না। আর মোডাল যুক্ত থাকলে মোডালের একটা ফর্মুলা আছে। কী ফর্মুলা আছে? এম প্লাস বি প্লাস ভি থ্রি। আমি বলেই থাকি, আমি এখানে লিখে দিচ্ছি, এম প্লাস বি প্লাস ভি থ্রি, ব্যাস। এম প্লাস বি প্লাস ভি থ্রি, এম মানে মোডাল যেটা থাকবে সেটা। একমাত্র স্যাল উইলে একটা বিচার করতে হয়, কারণ অবজেক্ট সাবজেক্ট হয়ে যায়, সাবজেক্ট অবজেক্ট হয়ে যায়, সেটা পার্সেন্টটা বিচার করতে হয়, কারণ ফার্স্ট পার্সেন্টের পরে স্যাল হয়, সেকেন্ড থার্ডের পরে সাধারণত উইল হয়। কিন্তু অন্য মোডালগুলো যেমনি উড আছে, উডই বসবে, ঠিক আছে? আর বি তারপরে স্বয়ং বসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম, যেটা প্রিন্সিপাল ভার্ব থাকবে বা মেন ভার্ব, তার থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপাল ফর্ম। বলো, ক্লিয়ার হয়েছে? আর অবজেক্ট সাবজেক্ট সাবজেক্ট অবজেক্ট, ব্যাস ফিনিশ, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো এটা তো অ্যাসার্টিভ বাক্যে আছে, কোনো ঝামেলা নেই। সি উড প্লেস হোয়াট? এ বানানা লিভ। তো চলো আমি এখানে অ্যান্সার করে দেবো। হ্যাঁ, তো অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে এ বানানা লিভ উড 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 বি প্লেসড, ঠিক আছে? এই বানানা লিভ উড বি প্লেস, দেখো এম প্লাস বি প্লাস ভি থ্রিতে হলো কি না? হয়ে গেছে, ব্যাস। তারপরে বাই হার করে তারপরে অতিরিক্ত অংশ আছে বিফোর মি, ওটা বসিয়ে দাও, কোনো অসুবিধা নেই। বাই হার, তারপরে এটা পারবে তো? তাহলে লিখে দিচ্ছি বিফোর মি, ফিনিশ। বলো, ক্লিয়ার হয়েছে? এ বানানা লিভ উড বি প্লেসড বাই হার, একটা বানানা লিভ কলা পাতা উড বি প্লেসড বাই হার, তার দ্বারা রাখা হতো বিফোর মি, আমার সামনে। প্যাসিভ ভয়েসে কর্তার দ্বারা কাজটা গৃহীত হয়, বোঝা গেল?
তো ব্যাস, ভয়েস চেঞ্জ কিন্তু প্যাসিভ থেকে অ্যাক্টিভও দিতে পারে, সেটা যেন খেয়াল থাকে। এটা ভাববে না যে সব ক্ষেত্রে অ্যাক্টিভ থেকে প্যাসিভেই দেবে, সেটা প্রশ্ন থেকে বুঝে নেবে। বলো, ক্লিয়ার হয়েছে ভয়েস চেঞ্জ? এগুলো অবশ্যই লিখে নেবে, ঠিক আছে, বা তোমরা স্ক্রিনশটও করে রাখতে পারো, ভালো করে এগুলো বিচার করবে, ঠিক আছে। নেক্সট দেখো প্রশ্ন কি বলছে, দেখো 3 নাম্বার, অল দ্য আনসার্স, নেক্সট পেজ দেখো, বিং ডিফারেন্ট দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম। কি বলছে, এটা 3 কোশ্চেন্স থেকে দিয়েছে, বুঝতেই পারছো। সমস্ত উত্তরগুলো ভিন্ন হওয়ায় যার এগ্রিড উইথ নান অফ দেম, মানে কারোর সাথেই কারোর মানে তর্কে রাজি হয়নি আর কি। তো কি বলছে, ইউজ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড অ্যাজ এ ভার্ব হিসাবে ব্যবহার করতে বলছে আন্ডারলাইন ওয়ার্ডটাকে, রিরাইট দ্য সেন্টেন্স, বাক্যটাকে পুনরায় লিখতে বলছে। তো এখানে দেখতে পাচ্ছ কোথাও আন্ডারলাইন করা আছে, কোথাও আন্ডারলাইন করা নেই, তাই না? তো টেস্ট পেপারে এভিডিএ টেস্ট পেপারে এরকম মিস্টেক থাকে, প্রিন্টিং মিস্টেক, ঠিক আছে। তো আমার যতদূর মনে হয়েছে এটা অবশ্যই এই আনসারে আন্ডারলাইন হবে, ঠিক আছে। আমি এটা মার্ক করে দিচ্ছি, এই যে আনসার্স, ঠিক আছে, বোঝা যাচ্ছে। আনসার্সে অবশ্যই আন্ডারলাইন এটা হবে। তো চলো এবারে সেই বুঝে আমরা সলভ করব। নেক্সট পেজে যাই। হ্যাঁ, তাহলে প্রশ্ন দেখা আছে তো, চলো। এটা হচ্ছে 3 নাম্বার। হ্যাঁ, তো দেখি এবারে, ওটা বাক্যটা সিম্পল সেন্টেন্সে ছিল, তো আমি ওটা যে কোনো বাক্যে পরিণত করতে পারি আমার সুবিধা অনুসারে। তো করি চলো, অ্যাজ অল। তো প্রশ্নে ওখানে আনসারটা কিন্তু নাউন ফর্মে ছিল, ঠিক আছে। তো ভার্ব ফর্ম করতে বলেছে আন্ডারলাইন ওয়ার্ডের, ভার্ব ফর্মও আনসার। এটা কিন্তু ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, মনে রাখবে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ মানে কি, পার্টস অফ স্পিচের ইন্টারচেঞ্জ, মানে একটা পার্টস অফ স্পিচ চেঞ্জ হওয়া মানে, একটার থেকে আরেকটা চেঞ্জ করা মানে ওই বাক্যের অন্যান্য পার্টস অফ স্পিচেরও চেঞ্জ হতে পারে, ভার্বেরও চেহারার অদল বদল হতে পারে। মানে একটা পদের পরিবর্তন করলে অন্য পদেরও পরিবর্তন হবে, এমন না যে আনসারিত ভার্ব ফর্ম ওটা জাস্ট বসিয়ে দিলাম হয়ে গেল, না, এটা ভাবে না কিন্তু। এর জন্য কিন্তু গ্রামারে একটু ডেপথ থাকা দরকার, পার্টস অফ স্পিচের সম্বন্ধে ধারণা ক্লিয়ার থাকা দরকার, প্রত্যেকটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডের রিলেশন ক্লিয়ার না থাকলে কিন্তু এটা সমস্যাজনক হবে। এর উপরেও আমি ক্লাস নিয়েছি, তোমরা দেখতে পারো প্লেলিস্টে গিয়ে। তো আনসারই হচ্ছে ভার্ব ফর্ম, তো কী করবো, অ্যাজ অল আনসার্ড, এটা পাস্ট টেন্সে করলাম। কেন পাস্ট টেন্সে করলাম বলো তো, তার কারণ প্রশ্নটা দেখো আলটিমেটলি পাস্ট টেন্সে আছে, এই দেখতে পাচ্ছ এগ্রিড, এই যে এগ্রিড দেখো পাস্ট টেন্সে আছে না, তো আমি এটাকে পাস্ট টেন্সে করলাম। অ্যাজ অল আনসার্ড, দেখো ওখানে ডিফারেন্ট ছিল না, ডিফারেন্ট অ্যাডজেক্টিভ, এটাকে আমি অ্যাডভার্ব ফর্মে করব, ডিফারেন্টলি, নাহলে হবে না কিন্তু। অ্যাজ অল এটাকে ভার্ব ফর্ম আনলে ওটাকে অ্যাডভার্বে নিয়ে আসতে হবে, ডিফারেন্টলি আনসার ভার্বটাকে কোয়ালিফাই করবে, মানে একটা ওয়ার্ডের সাথে একটা ওয়ার্ড সম্পর্কিত না, একটা পদ পাল্টালে অন্য পদেরও পরিবর্তন হয়, মানে পার্টস অফ স্পিচও চেঞ্জ হয়। ডিফারেন্টটা অ্যাডজেক্টিভ ছিল, ওটাকে অ্যাডভার্ব করতে হলো। অ্যাজ অল আনসার ডিফারেন্টলি, কমা দ্য জার এগ্রিড, যা আছে তাই বসবে, এগ্রিড উইথ নান, দেখে নিই 1 মিনিট, এগ্রিড উইথ নান অফ দেম। বলো, ক্লিয়ার হয়েছে? যেহেতু সকলে উত্তর দিয়েছিল ভিন্নভাবে, সেহেতু যার কারুর সাথেই এগ্রি করেনি। এটাকে এরমও করা যেত, অনেকভাবে করা যায়, দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম, ঠিক আছে, নান অফ দেম বিকজ দে আনসার ডিফারেন্টলি, এটাও করা যায়, ঠিক আছে, এটাও করা যাবে। বলো, ক্লিয়ার হয়েছে? ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখি কি আছে। সি হ্যাড বিউটিফুল আইস, দে ওয়ার অফ নো ইউজ টু হার, কমপ্লেক্স সেন্টেন্সে করতে বলেছে। তো দেখো এখানে একটা কন্ট্রাস্ট বোঝাচ্ছে, তার সুন্দর চোখ ছিল, দ্য আইজ হ্যাবিট চ্যাপ্টার থেকে দিয়েছে, বুঝতেই পারছো, কিন্তু সেগুলো কোনো কাজের ছিল না। তো এটা দুভাবে হবে, চলো আমি বলে দিই। নেক্সট দেখো 4 নাম্বার, কন্ট্রাস্ট বোঝালে দো বা অল দো দিয়ে আমরা সাধারণত করি। তো দো বসিয়ে দিলাম, দো যা আছে তাই, সি হ্যাড বিউটিফুল আইস, কমা দে ওয়্যার অফ নো ইউজ টু হার, ফিনিশ। বলো, ক্লিয়ার হয়েছে? তো দো সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত একটা সাবঅর্ডিনেট ক্লজ হলো, আইস পর্যন্ত সাবজেক্ট ফাইনাল ভার্ব কম্বিনেশন হচ্ছে ক্লজ একটা, তাই না? আশা করি তোমরা ক্লজ শিখেছো। কমপ্লেক্স সেন্টেন্স কী জিনিস ফটাফট বলি, একটা প্রিন্সিপাল ক্লজ একটা সাবঅর্ডিনেট ক্লজ হয়, ঠিক আছে, একটাই প্রিন্সিপাল ক্লজ হবে, আর কমপক্ষে একটা সাবঅর্ডিনেট ক্লজ সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা জয়েন হয়ে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করে। বলো, ক্লিয়ার হয়েছে? ক্লজের ডিটেলস ক্লাস নিয়েছি, প্রয়োজন থাকলে দেখে নিতে পারো প্লেলিস্টে গিয়ে। হ্যাঁ, দো সাবঅর্ডিনেটিং কনজাংশন কন্ট্রাস্টের ক্ষেত্রে ব্যবহার হয়, সাবঅর্ডিনেটিং কনজাংশন থেকে সাবঅর্ডিনেট ক্লজ শুরু হচ্ছে, তাই না?
ব্যাস। আর বাকিটা দে ওয়্যার, এখানেও একটা সাবজেক্ট ফাইনাল ভার্ব কম্বিনেশন হচ্ছে, ব্যাস। এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। ক্লজে একটা ফাইনাল ভার্ব থাকবেই, তো দুটো ক্লজ, দুটো ক্লজে দুটো ফাইনাল ভার্ব মানে দেখো এখানে হ্যাড একটা আছে না, সি হ্যাড, এই যে হ্যাড ফাইনাল ভার্ব, আর এদিকে দে ওয়্যার, এই যে ওয়্যার ফাইনাল ভার্ব। তো দুটো ফাইনাল ভার্ব, দুটো ক্লজ, একটা প্রথমে একটা সাবঅর্ডিনেট হয়েছে, পরে একটা প্রিন্সিপাল। তো একটা প্রিন্সিপাল একটা সাবঅর্ডিনেট নেই, কমপ্লেক্স সেন্টেন্স তৈরি। ক্লিয়ার হয়েছে? ওকে, এটা আমি আরও একভাবে তোমাদের বলে দিচ্ছি, মুখে বলে দিচ্ছি, এরকমভাবেও হয়ে যাবে, কিন্তু মিনিংয়ের দিক থেকে দেখতে গেলে আমার মনে হয় এটাই মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে, যেটা আমি তোমাদের লিখে দিলাম। হ্যাঁ, তো কীভাবে দেখো, সি হ্যাড বিউটিফুল আইজ হুইচ ওয়্যার অফ নো ইউজ টু হার। তার সুন্দর চোখ ছিল, হুইচ যেগুলো, ওয়্যার অফ নো ইউজ টু হার, এটাও সাবঅর্ডিনেট ক্লজ, হুইচ থেকে শুরু করে হার পর্যন্ত, যেগুলো তার কাছে কোনো কাজের ছিল না। কোনগুলো না, চোখ নাউনটাকে বোঝাচ্ছে। তা নাউনকে কোয়ালিফাই করে কে? অ্যাডজেক্টিভ, তাই না? নাউনকে কে কোয়ালিফাই করে? অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করে, নাউন বা প্রনাউনকে। তো তাহলে ক্লজটা কিসের মতো কাজ করছে? অ্যাডজেক্টিভের মতো, তার জন্য এটা অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ বলা হবে। আর অ্যাডজেক্টিভ রিলেটিভ ক্লজ করতে আসছে ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজেরই ভাগ, নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ক্লজ। তো আলটিমেটলি ওটা ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজই, আর একটা প্রিন্সিপাল ক্লজ দিয়ে কমপ্লেক্স সেন্টেন্সই হলো। কমপ্লেক্স সেন্টেন্স তো হলো, কিন্তু মিনিংটা আমি বলবো কন্ট্রাস্টের সেন্সটা আসছে যেহেতু, সেহেতু বেস্ট হচ্ছে যেরকমভাবে তোমাদের বলে দিলাম, লিখে দিলাম, এইভাবে করা। ঠিক আছে? এটা স্ক্রিনশট করে নেবে বা পজ করে লিখে নেবে। ঠিক আছে? আশা করি বোঝাতে পারলাম। ওকে, নেক্সট চলো। নেক্সট কী আছে দেখো, মাই মাদার্স লিনিয়েজ ওয়াজ মোর ডিস্টিংগুইশ দ্যান মাই ফাদার্স। তো দেখো এখানে কি বলেছে, প্রশ্নটা চেঞ্জ ইন্টু নেগেটিভ, তোমাকে এই প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে। ডিগ্রি চেঞ্জে মনে রাখবে, ডিগ্রি চেঞ্জে আছে না, তিনটে টাইপের ডিগ্রি আমি শিখিয়েছি, বিস্তারে সব ক্লাস নেওয়া আছে, প্রয়োজনে দেখতে পারো, ডিগ্রি নিয়ে কোনো অসুবিধা হবে না। তিনটে টাইপের উপরেই ডিগ্রি আছে, তোমাদের শিখিয়েছি। টাইপ 1 হচ্ছে একের সাথে বহুর তুলনা, কিন্তু হয় সব থেকে ভালো নাহলে সব থেকে খারাপ। আর টাইপ 2 হচ্ছে সব থেকে ভালোদের একটা বা খারাপদের একটা, ঠিক আছে, অন্যতম সেরাদের, মানে সব থেকে সেরাদের একজন, এরকম বোঝালে টাইপ 2। এও একের সাথে বহুর তুলনা, ক্যাটাগরি সেমই হয়, মানে খেলোয়াড়ের সাথে একজনের সাথে বহু খেলোয়াড়ের তুলনা এরকম। আর টাইপ 3টা হচ্ছে দুইয়ের মধ্যে তুলনা, মানে একের সাথে একের তুলনা। তো এটা তাই কি না দেখো, তোমাকে টাইপটাকে বুঝতে হবে কোন টাইপ। মাই মাদার্স লিনিয়েজ, ঠিক আছে, আমার মায়ের বংশ ওয়াজ মোর ডিস্টিংগুইশ মানে প্রসিদ্ধ আর কি, নাম করা। মোর ডিস্টিংগুইশ, দেখো ডিস্টিংগুইশ একের অধিক সিলেবেল আছে বলে মোর বসেছে কম্পারেটিভে, দেন আছে, তাই না? তো অধিক ডিস্টিংগুইশ, অধিক প্রসিদ্ধ, নাম করা, দেন মাই ফাদার্স, আমার বাবার বংশের থেকে আর কি বোঝাতে চাইছে। তো এখানে মায়ের বংশের সাথে বাবার বংশের তুলনা হচ্ছে না, মানে দুইয়ের মধ্যে তুলনা না, তার মানে এটা টাইপ 3, এইভাবে তোমাকে বুঝতে হবে। ব্যাস, এবার সলভ টাইপ 3তে কী শিখিয়েছি, এর সুপারলেটিভ ডিগ্রি তো হয় না, কারণ দুইয়ের মধ্যে তুলনায় সুপারলেটিভ ডিগ্রি হবে না। এটা তাহলে কম্পারেটিভে দিলে পজিটিভ করতে হয়, পজিটিভে দিলে কম্পারেটিভ করতে হয়, একদম ইজি জিনিস। আর সহজ বুদ্ধি কী শিখেছি, হ্যাঁবাচক থাকলে প্রশ্নটা উত্তর নাবাচক হবে, আর প্রশ্ন যদি নাবাচক থাকে মানে নেগেটিভ থাকে, তো আনসার অ্যাফার্মেটিভ হ্যাঁবাচকে হবে। বলো, ক্লিয়ার হয়েছে? আর পরের সাবজেক্ট আগে, আগের সাবজেক্ট পরে, ব্যাস এই কয়েকটা পয়েন্ট মাথায় রাখবে। আবার বলছি, থার্ড টাইপ যদি হয়, পরের সাবজেক্ট আগে আসবে, আগের সাবজেক্ট পরে যাবে। প্রশ্ন হ্যাঁবাচক থাকলে উত্তর নাবাচক হবে, প্রশ্ন নাবাচক থাকলে উত্তর হ্যাঁবাচক হবে। বলো, ক্লিয়ার হয়েছে? আর এর সুপারলেটিভ ডিগ্রি হয় না, আর ডিগ্রিটা চেঞ্জ করতে হবে, ব্যাস ফিনিশ। তো প্রশ্ন দেখো অ্যাফার্মেটিভ আছে, হ্যাঁবাচক আছে, তাহলে টাইপ 3, তাহলে উত্তরটা আলটিমেটলি নাবাচক হবে কি না? তো বুঝতে পারছো, ডিগ্রি চেঞ্জই করতে হবে, প্রশ্নটা জাস্ট ঘুরিয়ে দিয়েছে, চেঞ্জ ইন্টু নেগেটিভ, এই অনেকে ঘাবড়ে যাবে। তাহলে বোঝা গেল? তো ডিগ্রি চেঞ্জ এগুলো কিন্তু দেয়, বিশেষ করে টাইপ 1 আর টাইপ 3টায়, এটা খেয়াল রাখবে। হ্যাঁ, তো কম্পারেটিভে আছে, পজিটিভে করো, আলটিমেটলি বেরিয়ে যাবে, নেগেটিভই হবে আলটিমেটলি, পরের সাবজেক্ট আগে আসবে, মানে মাই ফাদারটা আগে চলে আসবে, মাদারটা লাস্টে চলে যাবে, আর ডিগ্রিটা চেঞ্জ করে দেবো। চলো করি। এটা হচ্ছে 5 নাম্বার। তাহলে পরের সাবজেক্ট আগে চলে আসবে, মাই ফাদার্স লিনিয়েজ ওয়াজ, টেন্সটা খেয়াল রাখবে, টেন্সটা যে টেন্স থাকবে সেই টেন্সই করতে হবে। ওয়াজ নট, নেগেটিভ করে দিলাম, ওয়াজ নট সো বা অ্যাজ ডিস্টিংগুইশড অ্যাজ মাই মাদার্স। বলো, মাই ফাদার্স লিনিয়েজ ওয়াজ নট অ্যাজ ডিস্টিংগুইশড অ্যাজ মাই মাদার্স। দেখো পরের সাবজেক্ট আগে এনেছি না, ফাদারটা লাস্টে ছিল,
আর আগের সাবজেক্ট ফার্স্ট যেটা ছিল লাস্টে আনা হয়েছে, ওটা প্রশ্নটা অ্যাফার্মেটিভ ছিল, এটা নেগেটিভ করা হয়েছে, হ্যাবাচক ছিল নাবাচক করেছি, আর ডিগ্রিটা চেঞ্জ করে দিয়েছি। দেখো অ্যাজের মাঝখানে পজিটিভ ফর্ম বসিয়েছি, মোর হাটিয়ে দিয়েছি, ঠিক আছে। আর সো অ্যাজও করতে পারো, অ্যাজ তো হয় সব ক্ষেত্রে, মানে পজিটিভ ডিগ্রিতে। আর সো অ্যাজ কখন হয়, নেগেটিভ বাক্যটা হলে, বাক্যটা তো নেগেটিভ হয়েছে, সো অ্যাজের ব্যাপারটাই বেশি ভালো। কিন্তু তোমরা অ্যাজ করতে পারো, কোনো অসুবিধা নেই। অ্যাজ বোথ কেসে হয়, অ্যাফার্মেটিভ নেগেটিভ পজিটিভ ডিগ্রিতে যে কোনো দুটোই ক্ষেত্রেই হবে, কিন্তু সো অ্যাজটা নেগেটিভ ক্ষেত্রেই হয়। তো অ্যাজাজটা মনে রাখাই ভালো, কারণ সো অ্যাজটা মনে রাখলে কোথায় আবার অ্যাফার্মেটিভের ক্ষেত্রে মানে বাক্যটা যদি নট না থাকে তখন সো অ্যাজের ব্যবহার কিন্তু হয় না, এটা যেন মাথায় থাকে। আর না হলে দরকার নেই, অ্যাজাজ ফলো করে দু ক্ষেত্রেই হয়। তো আমার বাবার বংশ অত ডিস্টিংগুইশ ছিল না যেরকম আমার মায়ের বংশ ছিল। বলো, ডিগ্রি চেঞ্জ হয়ে গেল, মিনিং সেম, ব্যাস নেগেটিভও হয়ে গেল। তাহলে বলো, ঠিক আছে, প্রশ্ন দেখো, ঠিক আছে। তাহলে প্রশ্ন নেগেটিভ দিয়েছিল, আমাদের নেগেটিভ হয়ে গেল এবং ডিগ্রিও চেঞ্জ হয়ে গেল। এটা কিন্তু অনেকে কী করে, অনেকে এই ডিগ্রিতেই মানে কম্পারেটিভেই রেখে নেগেটিভ করবে, কিন্তু না, ওটা কিন্তু করবে না, কেটে দেবে কিন্তু, হ্যাঁ। এগুলো কিন্তু প্রশ্নটা জাস্ট ঘুরিয়ে দিয়েছে, ডিগ্রি চেঞ্জই ইশারা করছে এখানে, ব্যাস নেগেটিভ হয়ে যাবে, জাস্ট প্রশ্নটাকে ঘুরিয়ে দিয়েছে তোমাকে টেস্ট করার জন্য। বলো, বুঝতে পারলাম। এই টাইপগুলোর উপরে আমি বিস্তারে ক্লাস নিয়েছি, তোমরা দেখতে পারো যদি কারোর কনসেপ্ট ক্লিয়ার না থাকে, ঠিক আছে। আর অল্প কিছু কনসেপ্ট ক্লিয়ার থাকলেও আশা করি তোমরা বুঝে গেছো। নেক্সট লাস্ট দেখো কী আছে, সিইং দ্য জার হি গ্রিটেড হিম। দেখো সিম্পল সেন্টেন্স আছে, কোন বাক্যে আছে এটাও বিচার করবে, হ্যাঁ। সিইং দ্য জার, দেখো দুটো ভার্ব আছে, সিইং একটা, গ্রিটেড একটা। সিইংটা নন ফাইনাইট আছে আর গ্রিটেডটা ফাইনাইট আছে। একটা ফাইনাইট ভার্ব, একটা ক্লজ, তাই না। আর একটা ক্লজ হলে সেটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজই হয়। তো বাক্যটা সিম্পল সেন্টেন্স আছে। করতে বলেছে কমপ্লেক্স, কমপ্লেক্স তো একটু আগে বললাম, একটা প্রিন্সিপাল আর কমপক্ষে একটা সাবঅর্ডিনেট। তোমাদের একটা সাবঅর্ডিনেট দিয়েই সাধারণত কাজ হয়ে যাবে। তো সিইংটা দেখো ভার্বই হাতিয়ার, সিইংটা নন ফাইনাইট আছে, তো আমার দুটো ক্লজ বানাতে হবে। একটা ক্লজ আছে গ্রিটেড, তো করে দেওয়াই আছে, V2 সেকেন্ড ফর্মে আছে, সিম্পল পাস্ট টেন্স। তো সিইংটা নন ফাইনাইট আছে, ওটাকে ফাইনাইট করে নেবো। বলো, বুঝতে পারলাম, ফাইনাইট করে নেবো। তো যারকে দেখিয়া, প্রেজেন্ট পার্টিসিপেল আছে, যারকে দেখে বা দেখিয়া সে তাকে গ্রিট করেছিল। তা আমি এটা বলতে পারি, যখন সে যারকে দেখেছিল তখন সে তাকে গ্রিট করেছিল, ব্যাস ফিনিশ। একদম ইজি আছে। চলো 6 নাম্বার, হোয়েন হি, সিইং ছিল নন ফাইনাইট, পাস্ট টেন্সে আছে সেন্স, তো সেকেন্ড ফর্ম করে নিলাম, ফাইনাইট করে নিলাম। সাবজেক্ট ফাইনাইট ভার্ব কম্বিনেশন দেখো, হি স সাবজেক্ট ফাইনাইট ভার্ব কম্বিনেশন, ক্লজ হয়ে গেল, তাই না। আর হোয়েন সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত হয়ে যাচ্ছে, তো সাবঅর্ডিনেট ক্লজ। বলো, ক্লিয়ার হয়েছে। সাবঅর্ডিনেটিং কনজাংশন থেকে শুরু করে যে ক্লজটা হয় সেটাই সাবঅর্ডিনেট ক্লজ, মানে সাবঅর্ডিনেটিং কনজাংশন শুরুতেই হয়, মনে রাখবে ক্লজটার, ওকে নিয়েই হয় সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। হোয়েন হি স দ্য জার হি গ্রিটেড হিম। বলো, দুটো ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, হোয়েন থেকে শুরু করে যার পর্যন্ত সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ, আর হি থেকে হিম পর্যন্ত হি গ্রিটেড হিম। একটা ফাইনাল ভার্ব গ্রিটেড, আর ওটা আরও দেখতে পাচ্ছ একটাই ফাইনাল ভার্ব স, দুটো ফাইনাল ভার্ব, দুটো ক্লজ, একটা সাবঅর্ডিনেট প্রথমটা, পরেরটা প্রিন্সিপাল ক্লজ। তো সাবঅর্ডিনেট প্রিন্সিপাল ক্লজ নিয়ে কী হয়ে যায়, কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা এইটা কিন্তু বলে দিই, সাবঅর্ডিনেট ক্লজ শুরুতেও হতে পারে, এমন না যে প্রিন্সিপাল ক্লজকে সামনে হতে পারে, এরকম কোনো ব্যাপার নেই। কমপ্লেক্স সেন্টেন্সের কন্ডিশন হচ্ছে একটাই প্রিন্সিপাল ক্লজ হবে আর কমপক্ষে একটা সাবঅর্ডিনেট ক্লজ, সে আগে পরে থাকতেই পারে। ওকে, বলো, ক্লিয়ার হয়েছে। তো লিখে নেবে পজ করে ভিডিওটা, বা স্ক্রিনশটও করে রাখতে পারো। ওকে ওকে, বলো, ক্লিয়ার হয়েছে। চলো এবারে আমরা আর্টিকেল প্রিপারেশনের দিকে যাই। এগুলো আমি এখানেই লিখে দেবো, ঠিক আছে। এই তো টেক্সট থেকে একদম তোলা, এগুলো কিন্তু কিছু কায়দা করা যাবে না, নিজের থেকে কিছু করা যাবে, যেরকম টেক্সট আছে সেরকম। তো এইগুলো আমি বললামই শুরুতে, তোমাদের এগুলো মার্ক করে রাখবে, বারবার করে এগুলো একটু বেশি ফোকাস করবে, হ্যাঁ। কমন আসার প্রবল সম্ভাবনা, টেস্ট পেপার প্র্যাকটিস করলেই মোটামুটি কমন আসার প্রবল সম্ভাবনা আছে। আর টেক্সট, থরো স্টাডি অফ দ্য টেক্সট বললামই তোমাদের সবথেকে বুদ্ধিমানের কাজ, তাতে সবেতেই ফায়দা। সে তুমি টেক্সটের MCQ করো, MCQতে বিশেষ করে শর্ট কোশ্চেন, আর তোমাদের উচ্চ মাধ্যমিকে তো অবজেক্টিভেতেই ভর্তি, তাই না, নাম্বার তোলার দারুণ জায়গা আর কি। আর ব্রড কোশ্চেন তো নামই, ওখানে তো ট্যাগ প্রশ্ন ভর্তি, তাই না, এক প্রকারের শর্ট কোশ্চেনই বলতে গেলে। তো যাই হোক, হোয়েন এভার হিউম্যান বিংস ফাইন্ড দেমসেলস অ্যালোন, তো এটা স্ট্রং রুলস থেকে দিয়েছে। অ্যাজ ড্যাশ ন্যাচারাল রিয়াকশন, তো অ্যাজ এ হবে, অ্যাজ এ ন্যাচারাল রিয়াকশন দে স্টার্ট লুকিং, এটা ফর হবে, হ্যাঁ, ফর কোম্পানি, মানে সঙ্গর আর কি চায় আর কি, মানুষ খোঁজ করে কিসের না, সঙ্গরে আর কি, মানুষের সঙ্গ। হোয়েন এভার দে ড্যাশ, দে আর ড্যাশ ট্রাভেল, তো ইন হবে, দে আর ইন ট্রাভেল,
ট্রাভেলটা এখানে নাউন ফর্ম আছে, তার আগে প্রিপোজিশন। দে আর ইন ট্রাভেল, দে লুক ফর সামওয়ান টু হেল্প দেম, তারা চায় কেউ তাদেরকে সাহায্য করুক। হোয়েন এভার দি রিচ ড্যাশ এম্পাসি, এম্পাসি এটা হবে রিচ অ্যান হবে। আই দেখতে পাচ্ছ ই সাউন্ড আসছে, ভাওয়াল সাউন্ড, তো ওর জন্য অ্যান হলো। এম্পাসি মানে হচ্ছে অচল অবস্থা, যখন তারা এটা অচল অবস্থার মধ্যে পৌঁছায়, যখনই হোয়েন এভার দে লুক টু হবে এটা, দে লুক টু সামওয়ান টু শো দেম দ্য ওয়ে আউট। ঠিক আছে, ব্যাস ফিনিশ। নেক্সট কারেক্ট দ্য এরর, এ তো একদম ইজি জিনিস, তো এটা টেক্সট থেকে তোমাকে লাইন তুলে দেবে, যে জায়গাটা গন্ডগোল আছে, ভুল আছে, ঠিক আছে, এরর মানে ভুল আছে, সেই জায়গাটা অপশান থেকে সঠিকটা নিয়ে দেখলেই মনে পড়ে যাবে, তাই না? এক দুবার টেক্সট একটু যে মন দিয়ে পড়বে তেই পারবে এটা। হোয়েন ই রিচ দ্য জার, যখন সে জারের কাছে পৌঁছালো, 3 কোয়েশ্চেন থেকে দিয়েছে। হি ফেল ফেন্টিং, সে মূর্ছা গেল আর কি, অজ্ঞান হয়ে পড়লো। অন দ্য গ্রাউন্ড মোন ফেভিলি, এটা রং ইংলিশ আছে, তো এটা নন ফায়ার ভাব হবে, মর্নিং হবে, ঠিক আছে, এই যে আমি মার্ক করে দিলাম মর্নিং, মনের সাথে আইন যাবে, মর্নিং ফেভলি। বলো ক্লিয়ার হয়েছে? তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম। তো এইভাবে তোমরা ভাবতে শেখো, এইভাবে অ্যাপ্রোচ করো। আমি আরও সময় সুযোগ করে তোমাদের জন্য অবশ্যই প্র্যাকটিস সেশন আরও এবিটি টেস্ট পেপারে নিয়ে আসবো, তোমরাও নিজেরাও প্র্যাকটিস করতে থাকো। ওকে, কোনো জায়গায় একবার কারোর বুঝতে অসুবিধা হলে সেই জায়গাটা প্রয়োজনে বারবার শুনে নেবে, এই সুবিধা ইউটিউবে আছেই। ওকে, তো আজকে তাহলে এই পর্যন্ত হলো, নেক্সট ডে আবার কোনো ক্লাস নিয়ে আসবো। ওকে।